আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বৌমা, শায়লার সাথে কথা হয়? সব ঠিক আছে? 3 মাস হয়ে গেল ও আমার কাছে টাকা চায় নাই, নিজে থেকে ফোন করে না। আমি ফোন দিলে ফোন ধরে না, 10 বার দিলে একবার রিসিভ করে, দয়া সরা করে কথা বলে। সেদিন আমি টাকা পাঠাইতে চাইলাম, বলল লাগবো না। তুমি কি কিছু জানো এই ব্যাপারে? রুবিনা মাথা নিচু করেছিল, মুখ তুলে তৈয়ব মাওলানাকে দেখল। মানুষটার মন খারাপ বোঝা যাচ্ছে, কিন্তু সত্যতা লুকিয়ে রাখা যাবে না। আজ হোক কাল হোক প্রকাশ পাবেই, এর চেয়ে ভালো আগেই জানুক। রুবিনা মৃদুস্বরে বলল, আব্বা ও বলল 2টা টিউশনই পাইছে, তাতে ওর হাত খরচ হয়ে যায়। তৈয়ব মাওলানা ব্যথিত নয়নে রুবিনার দিকে তাকালো। ওকে বলেছিলাম মন দিয়ে লেখাপড়া করতে, টিউশনি করালে পড়বে কখন? ওর কি ভালো রেজাল্ট করার ইচ্ছা নাই? রুবিনা মাথা নাড়ে। সেটাও জিজ্ঞেস করছি আমি, বলল পড়ালেখায় কোনো সমস্যা হয় না, সমস্যা হইলে ছেড়ে দিবে। তৈয়ব মাওলানা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝছি, ও আমার উপর রাগ হইছে, ওকে এখন বিয়া দিচ্ছি দেখা রাগ হইছে। আচ্ছা তুমি কত বৌমা, আমি কি সত্যি খারাপ কাজ করছি? ওর বিয়া দেওয়া উচিত হয় নাই আমার? তোমাদের সবার ভালোই চিন্তা কইরা আমি কি ভুল করলাম? আমার সিদ্ধান্তে ভরসা করলো না শায়লা? রুবিনা উৎকণ্ঠিত হলো। শ্বশুরকে সান্ত্বনা দিতে তড়িঘড়ি করে বলল, না আব্বা, আপনি কেন ভুল করেন নাই? শায়লা বাচ্চা মানুষ, এখন রাগ হয়ে আছে। যখন বুঝবে আপনার সিদ্ধান্তই ঠিক, তখন দেখবেন আপনার উপর রাগ থাকবে না। আপনি অস্থির হইয়েন না আব্বা, শায়লা রাগ পড়ে যাবে ধীরে ধীরে, আমি ওকে বোঝাবো। তৈয়ব মাওলানা মলিন মুখে জবাব দিল, বুঝলেই ভালো। আমার তো তোমাদের কাছ থেকে কিছু চাওয়ার নাই বৌমা, তোমাদের সুখী শান্তিতে দেখা মরতে পারলে আমার শান্তি। রুবিনা স্নেহময় ধমক দিল, আবল তাবল বললেন না আব্বা, মরার কথা আসতেছে কেন? নাতনি আপনার, জেদও আপনার মতন, ওর বাচ্চা মেয়েতে কিছু মনে নিয়েন না আব্বা। নাজনীন এতক্ষণ চুপচাপ স্বামী আর বৌমার কথোপকথন শুনছিলেন, এবার তিনি মুখ খুললেন। আর জামাই বাড়ি কথা কিছু কয়? একবারও গেছে ওই বাড়ি? রুবিনা মাথা নাড়ে, যায় নাই, ওরাও ডাকে নাই। তার মানে কি জামাইয়ের সাথে দেখা হয় নাই আর? নাজনীন ক্ষীণস্বরে প্রশ্ন করে। হয় নাই বলল, এই বিষয়ে বেশি কথা বলতে চায় না, জানতে চাইলে রাগারাগি করে। তৈয়ব মাওলানা নীরব রইল। নাজনীন বলল, ভালোই হয়েছে, একদিক দিয়ে কেবল পড়ালেখা শুরু হয়েছে, এখন মন দিয়া পড়ুক। জামাই সংসার নিয়ে ব্যস্ত থাকলে পড়া হবে না, ধীরে ধীরে ওদের মধ্যে মিল মহব্বত হোক। কি বলেন আপনি? শেষ প্রশ্নটা তৈয়ব মাওলানাকে উদ্দেশ্য করে করলেন। তৈয়ব মাওলানা গুম হয়ে গেলেন, স্ত্রীর কথা জবাব দিলেন না। শায়লা ক্লাস শেষ করে হলে ফিরছে, পেছন থেকে হাসিব ডাকলো, এই শায়লা একটু শুনবে? শায়লা থমকে গেল। আসসালামু আলাইকুম হাসিব ভাই, কেমন আছেন? ভালো আছি, একটা কথা জানতে চাই, বলবে? হ্যাঁ ভাইয়া বলার হলে অবশ্যই বলবো। কি জানতে চান বলুন। ইকরার কথাটা তুমি কি করে জানলে? আমার খুব ক্লোজ কয়েকজন বন্ধু ছাড়া আর কেউই জানে না আসলে। ইকরা চায় না কেউ জানুক আমাদের ব্যাপারে। শায়লা ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবলো, এই রেদনের কথা হাসিবকে বলা উচিত হবে না, জানলে দুজনের সম্পর্ক খারাপ হতে পারে ভেবেই বলল, জেনেছি কোনোভাবে, আর আপনার বন্ধুরা জানে না সেটাও জেনেছিলাম। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে কিচ্ছু বলবো না। সেটা আমি জানি শায়লা, সেজন্য ধন্যবাদ তোমাকে। এরপর শায়লা কি বলবে ভেবে পেল না, সে বলল, আমি কি যাব ভাইয়া? হ্যাঁ যাও। আর কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ কিছু বলেছে? বললে আমাকে জানাবে। শায়লা মাথা দুলিয়ে সায় দিল। হেঁটে আসিবের আড়ালে আসতেই ফিক করে হাসল আর আয়ে উঠ পাহাড়কে নিচে। ইকরার কথা বলতেই বান্দা বন্ধুদের ভুং ভাং বুঝিয়ে সুরসুর করে তার সাজা মওকুফ করে দিল। তারপর শায়লা ফ্রি বার্ড, নো র্যাগিং, নো সাজা। রেদন নামের মানুষটাকে অনেকদিন ধরে মনে মনে খুঁজছে শায়লা, ধন্যবাদ দেওয়ার জন্য। কয়েকবার করে আজিজ সুপার মার্কেটেও গেছে, কিন্তু দেখা হয়নি তার। মানুষ কি হারিয়ে গেল নাকি? তার বড্ড উপকার করেছে, ভালো হোক ছেলেটার, মনে মনে দোয়া করে শায়লা। পরের রবিবার টুম্পার সাথে নীল খেতে এলো বই কিনবে বলে।
কাজ শেষ করে টুম্পা বাসার দিকে আর শায়লা ফুটপাতে দাঁড়িয়ে গল্পের বই দেখছিল মন দিয়ে। এক্সকিউজ মি, আপনার হাতের বইটা দেখতে পারি? আপনি কি বইটা নেবেন? না নিলে আমি নেব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শায়লা চমকে উঠে সামনে তাকায়, ওর চেহারায় হাসি ফুটে উঠল। আরে আপনি কতদিন ধরে খুঁজছি জানেন? হৃদয়ন চোখ নাড়ায়। তাই নাকি? কেন বলুন তো, হঠাৎ আমায় খুঁজবেন? ট্রিট দিতে। আপনি যে আমার কত বড় ঝামেলা থেকে বাঁচিয়েছেন জানেন? হাসিব ভাই তো প্রশ্ন করে পাগল করে ফেললো। আমি ইকরার কথা কি করে জানলাম? আপনার নাম বলিনি কিন্তু আমি। বললেই বা কি? হৃদয়ন ঠোঁট উল্টায়। শায়লা হাসলো। আপনাকে ফাঁসিয়ে দিতে চাইনি, কাজ হয়েছে, ঝামেলা শেষ। কিন্তু একটা কথা বলুন তো আমায়, হাসিব ভাই আপনার কে, বন্ধু? হৃদয়ন উঠে দাঁড়ালো, শায়লার হাত থেকে বইটা নিল। তা জেনে কি হবে? আমাকে ট্রিট দিতে চাইলেন না? চলুন পাশের তেহারি ঘরে তেহারি খাই। শায়লা খুশি হয়ে গেল। হৃদয়ন হঠাৎ মন পাল্টে বলল, শুনুন, খাওয়া দাওয়ার পার্ট আজ থাক, আপনি বরং আমাকে এই বইটা কিনে গিফট করুন, তাতেই হবে। শায়লা কিছুটা অবাক হলেও মানা করলো না, চুপচাপ বইয়ের দাম ঝুঁকিয়ে দিল। হৃদয়ন হেসে বিদায় নিল। আসছি আজ, বন্ধুরা আছে ওইদিকে, পরে কথা হবে। শায়লাকে কিছু বলতে না দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ফিরে গেল হৃদয়ন। শায়লা একা একা বোকার মতো দাঁড়িয়ে রইল। এমন আজব ক্যারেক্টার আগে চোখে পড়েনি তার। পরীক্ষা হওয়া পর্যন্ত হৃদয়ন টানা হলে থাকলো। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন বাসায় থাকলো, বন্ধুদের সাথে বেরিয়ে এলো। ফাইনাল ইয়ারে ক্লাস শুরু হতেই আবার হলে চলে গেল। এখন নাকি কোনোভাবেই বাসায় থাকা সম্ভব না। বিভিন্ন ওয়ার্ডে ডিউটি করার বিরতিতে লেকচার ক্লাস অ্যাটেন্ড করা মানে দম ফেলার ফুরসত নেই। কাজেই বাসায় থাকার প্রশ্নই আসে না। এই বিষয় নিয়ে জাকিয়ার সাথে কয়েকবার বচসা হয়ে গেছে হৃদয়নের। জাকিয়া কিছু বুঝতে চায় না বলে হৃদয়ন হল ছেড়ে দিয়ে নিজের মতো থাকে। আজ গ্যালারি লেকচার বাতিল হওয়ায় সুযোগ পেয়ে বাসায় ফেরার পর দেখলো বাসা বেশ জমজমাট। তাদের একমাত্র বোন মুনিয়া এসেছে 2 বাচ্চা নিয়ে, সাথে আছে তার আদরের ননদ তৃষা। দেখেই গা জ্বলে গেল হৃদয়নের। আপুর এই ননদটা ভীষণ গায়ে পড়া, অসহ্য লাগে হৃদয়নের। ওদের এড়িয়ে সন্তর্পণে নিজের ঘরে যেতে চাইলো, কিন্তু পারল না। তার আগে মুনিয়া চোখে পড়ে গেল। এই ঋতু, তুই ওভাবে চোরের মতো কোথায় যাচ্ছিস? এদিকে আয়, কতদিন দেখি না তোকে। এর মধ্যে 2 দিন এলাম, 2 দিনই শুনলাম তুই হোস্টেলে। ঘটনা কি বলতো? তুই না আগে হলে থাকতে পারতি না? হুট করে কি হলো? হৃদয়ন বিরক্তি চেপে এগিয়ে এলো। তেমন কিছু না, ফাইনাল ইয়ার বলে পড়ালেখার চাপ বেশি, হলে থাকলে সুবিধা হয় আর কি। মুনিয়া ঠোঁট উল্টায়। এদিকে পলাশ আর শিমুল তোর কথা বলতে বলতে আমার মাথা খেয়ে ফেলেছে। হৃদয়ন ভাগ্নে ভাগ্নিকে খুঁজলো। ওরা কোথায় আজ আনোনি? মুনিয়া মাথা নাড়ে। না, আজ তৃষার সাথে বেরিয়েছিলাম শপিং এর জন্য। ওরা বাসায় আছে। তুই এক কাজ করিস, একদিন আমার বাসায় এসে ওদের দেখে যাস। আচ্ছা। এই তৃষা, আজ তুমি এরকম বোবা হয়ে আছো যে? খুব তো ঋতু ভাই বলে চেঁচাচ্ছিলে, এখন কি হলো? হৃদয়ন কেশে উঠলে আর তৃষা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। যাহ ভাবি, কি সব বলছো? আমি মোটেও ঋতু ভাইয়া বলে চেঁচাই না। আচ্ছা, এখন বলবো কি করো তুমি? তৃষার লাজে মরমর অবস্থা। ভাবি, ভালো হচ্ছে না। হৃদয়ন এই অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচতে উঠে দাঁড়ালো। আপা, আমি একটু রুমে যাচ্ছি, ফ্রেশ হতে হবে। জাকিয়া সায় দিল। হ্যাঁ যা, তুই ফ্রেশ হয়ে নে, টেবিলে খাবার দিচ্ছি একটু পরে। মুনিয়া আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মায়ের ইশারা পেয়ে থেমে গেল। তবে ঘটনা এখানেই থামলো না। কিছুক্ষণ পর মুনিয়া তৃষাকে নিয়ে হৃদয়নের ঘরে গেল। এই রেদওয়ান, তৃষার কিছু প্রশ্ন আছে পড়ালেখা নিয়ে। তুই তোর সিনিয়র, দেখ তো কি জানতে চাইছে তৃষা। এই তৃষা, তোর কি জানার আছে রেদওয়ানের কাছে? জানতে চা, কথা বল রেদওয়ানের সাথে। আমি আসছি মায়ের সাথে কথা বলে। হৃদয়ন ভারী বিপাকে পড়ল। দাদুর বিয়ে খেলার পর সে এই ভয়ে বাড়ি আসে পাশে তার নববধূর সাথে দেখা না হয়ে যায়। মেয়েদের হ্যান্ডেল করা তার কম্য না। মেয়ে মহল থেকে সর্বদা 10 হাত দূরত্ব বজায় রাখে সে, বিশেষ করে সেজুতির ঘটনার পর থেকে। এই মুহূর্তে মুনিয়ার উপর ভীষণ রাগ হলো তার। সে তৃষাকে একটু আসছি বলে রুম থেকে বেরিয়ে এলো। মুনিয়া মায়ের ঘরে বসে কথা বলছিল, সে সেখানে গেল। আপা, এই যে তোমার ননদকে আমার সাথে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তুমি কি জানো আমি বিবাহিত? দাদা জান আমায় বিয়ে করিয়াছে। মা কি কিছু বলেছে তোমাকে? মুনিয়ার চোখ দুটো আলোর মতো হয়ে গেল। সে পালা করে একবার মাকে আর একবার হৃদয়নকে দেখছে। হৃদয়ন একবার কুরুর হাসি দিয়ে মায়ের দিকে তাকিয়ে চোখ নাচালো। অবশ্য কথা বলে আর দাঁড়ালো না সে, ঘর ছেড়ে বেরিয়ে এলো। জাকিয়া মেয়ের চেহারা দেখে ঢোক গিলল। আজ একটা সাইক্লোন না হয়ে যাবেই না। মা! মুনিয়ার ডাক শুনে জাকিয়ার অন্তর কেঁপে উঠল। মেয়ের দিকে ভয়ে ভয়ে তাকালো সে। মুনিয়া অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ঋতু যা বলল সত্যি?
জাকিয়া ঢোক গিলল। মুনিয়া সর্বচক্ষু নিয়ে তাকিয়ে বলল, কবে হয়েছে এত সব? আমাকে না জানিয়ে এত কিছু করার কারণ জানতে পারি কি? জাকিয়া সাহায্যের আশায় পল্লবীর দিকে তাকায়। পল্লবী মুনিয়াকে ডাকে। আপু, আসলে হয়েছে কি, তুমি তো তখন দেশে ছিলে না। দাদু হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, তারপর আমাদের ইমার্জেন্সি যেতে হলো। তোমাকে বলার কোনো সুযোগ ছিল না আসলে। মা অবশ্য। মুনিয়া হতবাক হয়ে বলল, সত্যি ঋতুর বিয়ে হয়েছে তাহলে? আপু তুমি বসো, আমি বুঝিয়ে বলছি কি ঘটনা। মুনিয়া হাত দেখালো। তুমি থামো ভাবি, আমি মার মুখ থেকে শুনতে চাই। মানলাম আমি দেশে ছিলাম না, একটা ফোন করা যেত, আমি চলে আসতাম না হয়। তাই বলে আমাকে না জানিয়ে এত বড় কাজ হয়ে যাবে? একটা মাত্র মেয়ে হয়ে তোমাদের কাছে এই গুরুত্ব আমার? জাকিয়া রেগে গেল। অযথা সেন্টিমেন্টাল হয়ে যেও না তো মুনিয়া। কারণ না থাকলে এমন কাজ হতো নাকি? আমি সেন্টিমেন্টাল হচ্ছি? মুনিয়া যেন রাগ করতেও ভুলে গেল। জাকিয়া বলল, তা নয় তো কি, তোমার দাদু এমন সিক্রেট করে হৃদের বিয়ে করতে বাধ্য করেছে? না আমরা তৈরি হওয়ার সুযোগ পেয়েছি, না হৃদু। আর তুমি আছো নিজেকে নিয়ে ব্যস্ত। এদিকে আমার ছেলেটা রাগ করে বাড়ি ছেড়েছে। মুনিয়া মায়ের দিকে তাকিয়ে রইল কিছু সময়, জানতে চাইল, তা বিয়েটা হয়েছে কবে? তুমি তখন মালয়েশিয়ায় ছিলে আপু। পল্লবী ছটফট উত্তর দিতেই মুনিয়া চোখ ছানা বড়া। সে তো 3-4 মাস আগের কথা। এর মধ্যে কতবার এসেছি বাসায়। তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আজ দাদুর দোষ দিচ্ছ? জাকিয়া লজ্জিত হলো না, বরং তেজের সাথে উত্তর দিল, তোমার ওই ব্যবহারের কারণে কিছু বলার সাহস হয় না। কোন কথায় কিভাবে রিয়াক্ট করা উচিত তা ঠিক আছে। আজ বুঝে গেলাম বিয়ের পর মেয়েরা আসলেই পর হয়ে যায়। আসলে মেয়েরা পর হয় না, মায়েরা পর করে দেয়। ঠিক আছে মা, তুমি সুখে থাকো তোমার বৌমাদের নিয়ে। আমার যখন কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে, তখন আর এখানে থেকে কাজ নেই। আমি আসছি। আজ থেকে ভুলে যেও তোমার একটা মেয়ে ছিল। মুনিয়া হাতের ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে তৃষাকে ডাকলো গলা ছেড়ে। তৃষা একটু অবাক হয়ে বেরিয়ে এলো। ভাবি ডাকলে? হ্যাঁ চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তুমি না বলে আরো কিছুক্ষণ থাকবে? এখন আর থাকতে ইচ্ছে করছে না, চলো তাড়াতাড়ি। পেছন থেকে জাকিয়া বলল, বেশি বাড়াবাড়ি করছো মুনিয়া। এত রিয়াক্ট করার মতো কিচ্ছু হয়নি কিন্তু। মুনিয়া মায়ের কথা জবাব দিল না। তৃষা না বুঝে জানতে চাইল, কি হয়েছে ভাবি? কিছু না। মুনিয়া থমথমে মুখ থেকে তৃষার কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। তবে বুঝলে বেশ সিরিয়াস কিছু হয়েছে, তা না হলে ভাবি এভাবে চলে আসতো না। হৃদয় মেজাজ খারাপ করে বসে আছে রুমে। আজ সকালে ওয়ার্ডের ডিউটির সময় ম্যাডাম ভাইবা নিলে কেন যেন হৃদয়ের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি ঠিকঠাক। বন্ধুদের সামনে ম্যাডাম খুব তিরস্কার করেছে তাকে। এরকম ঘটনা হৃদয়ের ক্ষেত্রে খুব রেয়ার। সেই থেকে মন খারাপ করে বসেছিল। দুপুরে খাওয়া হয়নি তার। খেতে ইচ্ছে করছে না, কিন্তু পেটে খিদা। বিরক্ত হয়ে পাশ ফেরে হৃদয়। এই রিদওয়ান, মুক্ত মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, যাবি? সজীব এসেছে রুমে, কাপড় পরিবর্তন করছে দ্রুত হাতে। মন ভালো নেই, আমি যাব না। সজীব হাসল। তুই শালা সবসময় সেন্টিখোর। মুখটা ওরকম বাংলার পাস বানিয়ে রেখেছিস কেন? ম্যাডাম বকেছে তাই? হৃদয় জবাব দিল না। সজীব এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। মেডিকেল স্টুডেন্টের জন্য খুব নর্মাল ঘটনা। দয়া করে এত সেন্টি খাস না। চল মুক্ত মঞ্চের দিকে যাই। পারুল, জিমি সবাই যাচ্ছে। চল রে ভাই, মন ভালো হবে। হৃদয় পড়ল না। সে শুয়ে থেকে উত্তর দিল, না রে, তোরা যা, আমি একটু ঘুমাই। তুই উঠবি নাকি গায়ে পানি ঢালবো? হৃদয় মুখের উপর থেকে হাত সরিয়ে সজীবকে দেখালো। ও দুহাত কোমরে চেপে রেগে বম হয়ে দাঁড়িয়ে। হৃদয় বিরক্ত দেখিয়ে উঠল, তোদের জ্বালায় দেখছি হলে থাকা যাবে না। বাসায়ও শান্তি নাই, এখানেও শান্তি নাই, যাব কোথায়? সজীব দাঁতে দাঁত চেপে বলল, তোর দেখছি জাহান্নামে যাওয়ার ছাড়া গতি নেই। কারণ সুখ তো সহ্য হয় না। 5 মিনিটে তৈরি হয়ে আয়। গায়ে শার্ট চাপাতে চাপাতে বলে সজীব। হৃদয় ত্যক্ত হয়ে উঠে বাথরুমে ঢুকলো। জেমস এসেছে। শিরোনামহীনের তুহিন এসেছে। প্রচুর ভিড়ে প্রাণ ওষ্ঠাগত। সজীব চঞ্চলরা হইচই করতে করতে ঢুকে গেল। ওদের পিছু পিছু রেদন। কোনো রকমে বসার জায়গা পেয়েছে, কিন্তু রেদনের বিরক্ত লাগছে। আশেপাশের সব ছেলেমেয়েরা গায়কের সাথে গলা মিলিয়ে গান গাইছে। কিছুক্ষণ থেকে রেদন উঠে পড়ল। সজীব হতবাক হয়ে জানতে চাইল, কোথায় যাচ্ছিস? আসছি একটু।
আরে এত কষ্ট করে জায়গায় ম্যানেজ হয়েছে আর তুই কিনা চলে যাচ্ছিস? আসছি রে বাবা, জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবো, থাক তোরা। রেদন বেরিয়ে এলো ভিড় কেটে। একটু এগিয়ে এসে একটা চায়ের দোকানে ঢুকলো। আয়েশ করে চা খাচ্ছে এমন সময় মেয়েটাকে দেখলো। অপাশের উঁচু বেদির উপর পা ঝুলিয়ে বসে আছে। চারপাশে তাকিয়ে দেখছে আর পা ধুলাচ্ছে, যেন সবকিছু দেখে খুব মজা পাচ্ছে। রেদন কিছুক্ষণ চুপচাপ বসে মেয়েটার কাণ্ড দেখলো। ওর ভীষণ মজা লাগছে মেয়েটাকে দেখতে। এগিয়ে যাবে না ভেবেও শেষ পর্যন্ত রেদন নিজেকে আটকাতে পারল না। নিজের অজান্তেই মেয়েটার সামনে গিয়ে বসলো। মিস শায়লা, কি ব্যাপার বলুন তো? আপনি কি আমাকে স্টক করছেন? সব জায়গায় আমাদের দেখা হচ্ছে কি করে? শায়লা প্রথমে চমকে উঠলেও রেদনকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটল। আরে আপনি, এই কথা কিন্তু আমিও বলতে পারি। আমাকে স্টক করছেন না তো? বারবার দেখা হওয়ার কারণ কি? শায়লা কথাটা বলতে দুজনেই হেসে দিল। রেদন বলল, আপনিও কনসার্ট দেখতে এসেছেন? শায়লা আতকে ওঠার ভান করলো। পাগল, এরকম শোরগোলে আমার মাথা ব্যথা হয়। টুম্পার পাল্লায় পড়ে আসতে হয়েছে। ও একা আসবে না, বাধ্য হয়ে আমার আসতে হলো। আপনি? রেদন কাজ ছাকালো। সেম কেস, বন্ধুরা জোর করে ধরে এনেছে। আমি মোটেও এসব কনসার্ট এনজয় করি না। শায়লা অবাক হওয়ার ভান করে। আমাদের দুজনের কত মিল, তাই না? চা খাবেন? খাওয়া যায়। চলুন ওপাশে যেয়ে বসি। কিন্তু টুম্পাকে এখানে থাকবো বলেছি। এখন মেসেজ করে ওপাশে থাকার কথা বলে দিন, তাহলেই তো হয়। ভালো বুদ্ধি, দাঁড়ান ওকে মেসেজ পাঠাই। শায়লা মোবাইল বের করে টুম্পাকে মেসেজ দিয়ে বলল, চলুন। দুজন একটা ভিড় সামলে সামনে এসে বসলো। রেদন আবার চায়ের অর্ডার দিল। তখনকার চা ঠান্ডা হয়ে গেছিল, খেতে পারেনি। চা এলে চুপচাপ কয়েক চুমুক দিয়ে রেদন বলল, নিজের সম্পর্কে কিছু বলুন শায়লা। বারবার দেখা হচ্ছে অথচ কেউ কারো সম্পর্কে জানি না। আসুন আজ আনুষ্ঠানিক পরিচয়টা সেরে ফেলি। শায়লা হেসে দিল। রেদন খেয়াল করে দেখলো হাসলে মেয়েটাকে চমৎকার লাগে। বাম গালে খুব আবছাভাবে টোল পড়ে। আমি ফার্স্ট ইয়ার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আরে হ্যাঁ, মনে পড়েছে, হাসিবও তো জেনেটিকে পড়ে। আপনারা তো সব জিনিয়াস পাবলিক। শায়লা লাজুক হাসলো। বেশি বেশি বলছেন, এমন কোনো ব্রেন লাগে না এতে। আচ্ছা, আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। আপনি কোন ডিপার্টমেন্টের? রেদন প্রথমে না বুঝে তাকিয়েছিল, পরে বুঝতে পেরে ওর হাসি থামে না। শায়লা নিজেকে বোকা লাগে। সে জানতে চাইল, আমি কি হাসার মতো কিছু বলেছি? রেদন হাসি থামিয়ে বলল, না তা বলেননি, তবুও হাসি পেল। আমি আসলে আপনার ইউনিতে পড়ি না। তাহলে? প্রশ্নবোধক চাহনি দেয় শায়লা। আমি মেডিকেলে পড়ছি, ফাইনাল ইয়ার শুরু হয়েছে। আর কিছুদিন পর পুরোপুরি ডাক্তার হয়ে বেরোবো। রেদনের কথা শোনার সাথে সাথে শায়লা চেহারায় আধার নামলো। ভীষণ গম্ভীর হয়ে গেল সে। আচমকা একটা কথাও না বলে সে ব্যাগ কাঁধে নিয়ে উঠে হনহনিয়ে চলে গেল। পেছনে বসে রইল শায়লার এমন আচরণ না বোঝা বোকা বোকা চেহারার রেদন। সে তখন আশ্চর্য হয়ে ভাবছে, কিছু কি ভুল বলেছে সে? খারাপ কিছু কি বলল? মেয়েটা কোনো কথা না বলে এভাবে চলে গেল কেন? নাকি তার ডাক্তারি পড়া পছন্দ না মেয়েটার? শায়লার প্রথম সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরেও সে বাড়ি যায়নি। টিউশনির অজুহাতে এড়িয়ে গেছে। এর মধ্যে হাতে গোনা একবার তোয়েব মাওলানার সাথে কথা বলেছে। দাদার সাথে কথা বলতে বলতে না চাইলেও মহুয়া আর বিনার সাথে নিয়ম করে কথা বলে শায়লা। বোনদের পড়ালেখার খোঁজ নেয়, কিভাবে পড়বে সেই সাজেশন দেয়। মহুয়ার ইন্টার পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। এরপর অ্যাডমিশন কোচিং। মহুয়া মেডিকেলের জন্য ঢাকায় কোচিং করতে চায়। শুনে শায়লা নিশ্চুপ থেকেছে। মেডিকেলের কথা শুনে ওই সময় কেন যেন রেদনের কথা মনে হয়েছিল একবার। মনটা অকারণে তেতো হয়েছিল। চিন্তা ছেড়ে ফেলে শায়লা। শুধু শুধু অচেনা একজনের জন্য ভেবে সময় নষ্ট করা কেন? কিন্তু মানুষ তো ভাবনা চিন্তা ছাড়া থাকতে পারবে না। কারণে অকারণে এলোমেলো ভাবনা মন আচ্ছন্ন করে রাখে। রুম ফাঁকা ফেলে শায়লা মাঝে মাঝে বিয়ের আংটিটা বের করে চেয়ে থাকে অনেকক্ষণ। ও বাড়ির সাথে আর যোগাযোগ হয়নি। হঠাৎ হঠাৎ তার শ্বশুর ফোন দিয়ে খোঁজ নেয়। যোগাযোগ বলতে এটুকুই, কিছু তো পাল্টে যায়নি। তাহলে কি দরকার ছিল এই আনুষ্ঠানিকতার? শায়লা আপন মনে বিড়বিড় করে অভিযোগ জানায়। ফোনটা বেজে যাচ্ছে অনেকক্ষণ ধরে। শায়লা আনমনা হয়েই ফোন কানে ঠেকায়। ওপাশ থেকে তোয়েব মাওলানার গলা ভেসে এলো, শায়লা বুঝান, তুমি বাড়ি আসবা না? কঠোর হৃদয়ে শায়লা স্বাভাবিকভাবেই উত্তর দিল, না দাদা যান, আপাতত বাড়ি যাব না। আমি যে বাচ্চাগুলোকে পড়াই ওদের পরীক্ষা চলছে। না মিথ্যা অজুহাত দেয় শায়লা। তোয়েব মাওলানা গুম হয়ে গেলেন। ভারী কণ্ঠে বললেন, দাদা জানের ওপর এত রাগ? সহসা উত্তর দিতে পারে না শায়লা। ঠোঁট কামড়ে আবেগ দমন করে, না দাদা যান, রাগ করে নেই। সত্যি বাচ্চাদের পরীক্ষা, ওদের পরীক্ষা শেষ হলে আসবো। সত্যি বলতেছো তো? সত্যি দাদা যান, আসবো, আপনি ভাববেন না। হুট করে দুজনেই চুপ করে গেল। তোয়েব মাওলানা কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। শায়লা বলল,
আর কিছু বলবেন দাদাজান? ওই বাড়ি থেকে ডাকলে যাইও বুঝান, মানা কইরো না তাদের, নতুন কুটুম, মানা করা খারাপ দেখাইব। শায়লা ফুস করে শ্বাস ছাড়ে মৃদুস্বরে বিদায় নিল। রাখলাম দাদাজান, বের হব এখন। নিঃশব্দে ফোন নামিয়ে বিছানায় গায়েলিয়ে দেয় সে। দাদাজান কেন ও বাড়ি যাওয়ার কথা বলল? কেউ কি কিছু বলেছে? সকালে তার শাশুড়ি মা ফোন করেছিল। ভদ্রমহিলা বেশ আদরের সাথেই তাকে বাসায় যাওয়ার দাওয়াত দিয়েছে। শায়লা হা না কিছু বলেনি। আসলে সে ভীষণ দ্বিধায় আছে যাবে কি যাবে না। ও বাড়ি গেলেই যদি ওই লোকটার মুখোমুখি হতে হয়, তাছাড়া অপরিচিত মানুষগুলোর সাথে সহজ হতে পারে না সে। শায়লা যাবে না বলে মন স্থির করলো। সকাল সকাল বন্ধুকে দেখে অবাক হলো আব্দুর রব। দোস্ত, সব খবর ভালো? এত সকালে আসলা যে, কোনো সমস্যা? তোমার সাথে কয়েকদিন দেখা নাই, তাই দেখা করতে আসলাম। শরীর কেমন তোমার? আছি কোনো রকম। হাঁটুতে ব্যথা বলে তোমার ওখানেও যাওয়া হচ্ছে না কয়েকদিন। আমার বেআইন কেমন আছে? আছে, ভালো আছে। জবাব দিতে দিতে তৈয়ব মাওলানা বন্ধুর পাশে চেয়ারে বসলো। কাজের মহিলাকে ডেকে 2 কাপ চায়ের কথা বলল আব্দুর রব। তৈয়বকে চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে কও দেখি। মুকুল ফোন দিছিল, কে যেন খবর দিয়েছে আমি শায়লাবুরে বিয়ে দিয়ে দিছি, তাই শুই না ফোন দিছে। সে বলে সে শায়লার বাপকে তাকে না জানিয়ে বিয়ে দিয়েছি, এটা অন্যায় হয়েছে। বাপ ছাড়া বিয়ে হয় না বলে বাড়িতে আসতে চাইছে। গড়গড়িয়ে বলে গেলেন তৈয়ব মাওলানা। আব্দুর রবকে চিন্তিত দেখায়। ও একদিন পরে মেয়েদের কথা মনে পড়েছে, কি আজব। আচ্ছা শোনো, আসুক দেখি কি বলে শুনি। কিন্তু আমি চাই না ও আসুক, বৌমার কষ্ট হয় ওকে দেখলে। আব্দুর রব চিন্তিত হয়ে বলল, এত বছর পর বউ বাচ্চা ফেলে আছে, এখন হুট করেই তাদের কথা মনে পড়ছে, মানে কিছু একটা তো কারণ আছে। মুকুল যেমন মানুষ, ওর পক্ষে ভং ধরা চলে না। চিন্তা তো ওই কারণেই, এইসব মানুষ হুট কইরাই আসে, জীবন এলোমেলো কইরা দিয়া চইলা যায়। আমি চাই না বাচ্চারা তাদের বাবার জন্য বিন্দুমাত্র কষ্ট পাক। ওদের কষ্ট দেখলে বৌমা কষ্ট পাবে। তাছাড়া ওকে আমি ত্যায্য করেছি, ও কেন আসবে? ধর্মে তো ত্যায্য করার বিধান নেই বন্ধু। তুমি ওর সাথে সম্পর্ক রাখো না সেটা অন্য কথা। ও যদি তোমাকে বা বাচ্চাদের দেখতে আসতে চায়, তাহলে তোকে বাধা দেওয়া যায় না। আমার ভয় লাগে ও বাচ্চাদের হাত করার চেষ্টা করে না তো। রুবির কষ্ট দেখা কথা ভাবতেছি নিজেই অপরাধী লাগে। এখন শায়লাকেও নিয়ে চিন্তা হয়, বিয়ে দিয়ে কি ঠিক করলাম কাজটা? ভরসা রাখো বন্ধু, এত তাড়াতাড়ি উতলা হয়েও না। আমার নাতি বলে বলছি না, রেদওয়ান আসলেই ভালো ছেলে। শায়লাবু তার সাথে সুখে থাকবে। আব্দুর রব বেশ আত্মবিশ্বাসী সুরে বলল। তৈয়ব মাওলানা বন্ধুর দিকে তাকিয়ে রইল কিছু সময়। তার জন্য তো দুজনকে দেখা সাক্ষাৎ হওয়া লাগবো। বিয়ে 6 মাস হয়ে গেল, ওদের দেখা হয় নাই একবারও। দেখা সাক্ষাৎ নাই, আলাপ নাই। বিয়ের টাকা তো দূর, দুজনের ভাব হওয়ার চিন্তা হইতেছে আমার। না হোক দেখা, তাতে কি? আমরা তো ওদের সময় দিচ্ছি। দুইজনেই ছাত্র, ওদের একটু সময় দাও। রেদওয়ানের ফাইনাল ইয়ার শুরু হয়েছে, আর শায়লার কেবল পড়ালেখা শুরু। এ যুগের ছেলে পেলে জোর করে বিগড়ে যেতে পারে। আমরা বরং ধীরে ধীরেই ওদের ভাব করাবো। তৈয়ব মাওলানা কিছু বলতে যাবেন, ফোন বাজলো। হ্যালো বলতেই ওপাশ থেকে নাজদিনের উত্তেজিত গলা পাওয়া গেল। আপনি কই? শিগগিরই বাড়িতে আসেন, মুকুল আয়শা বৌমার সাথে হাউমাউ করতেছে। কি কও এসব? তৈয়ব মাওলানা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। আমি আসতেছি বলে ফোন কাটলো। আব্দুর রব বলল, মুকুল নাকি বাড়িতে বৌমার সাথে চিল্লাচিল্লি করতেছে, আমি যাই। 2 বন্ধু লাঠি হাতে দ্রুত বেগে বাড়ির দিকে এগিয়ে যায়। বুবু, আব্বা আসছিল, মার সাথে অনেক রাগারাগি করেছে। বিনা পাক্কা গোয়েন্দার মতো চুপি চুপি শায়লাকে ফোন দিয়েছে। শায়লা হাঁটছে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে। সে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। বিনার কথাই ভরসা হয় না বলে শায়লা সন্দিহান হয়ে জানতে চাইল, কবে? পরশুদিন। কে যেন আব্বাকে তোমার বিয়ের খবর দিছে। আব্বা আসছিল মার সাথে মেজাজ দেখাইতে। দাদাজানের সাথে খুব ঝগড়া হয়েছে। শায়লা মেজাজ হয়ে গেল 49। সে দাঁতে দাঁত চেপে মেজাজ সংবরণ করলো। কি বলছে মাকে? দাদাজান আর মাকে বলছে তারা তোমাকে বিয়ে দেওয়ার কে। সে নাকি তোমার শ্বশুর বাড়ি যাবে খোঁজ নিতে। আম্মা অনেক কান্না করছে। পরে দাদাজান আব্বাকে ঘর থেকে বাহির করে দিছে। শায়লা দাঁত কিরমির করলো। ওই লোকটাকে বারবার আব্বা আব্বা করতেছিস কেন বিনা? তোর ওই লোকটাকে বাপ ডাকার খুব ইচ্ছা, তাহলে ওনার কাছে চলে যা, আর কোনোদিন যেন তোর মুখে আব্বা ডাক না শুনি। শায়লা ফোন কেটে দিল।
তো শরীরটা অসম্ভব জ্বালা করছে। মন চাইছে তার মাকে কথা শুনিয়ে যাওয়া লোকটাকে পাঞ্চিং ব্যাগের মতো ঘুষি মারতে। কত বড় সাহস তার মাকে কথা শোনায়। যে লোক বউ বাচ্চা ফেলে আরেক মহিলাকে বিয়ে করে সে কিনা অধিকার দাবি করতে এসেছে। লোকটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। শায়লার অনেক দিনের ইচ্ছা তাদের জীবনে লোকটাকে নিজের জায়গা দেখিয়ে দেওয়া। ভাবতে ভাবতে এলোমেলো পা ফেলে হাঁটে শায়লা। রাস্তা পার হতে গিয়ে আচমকা কেউ হাত ধরে টানলো। মাথা নষ্ট নাকি আপনার? দেখে হাঁটে না কেন? এখনই গাড়ি নিচে পড়তেন। নিজেকে সামলে তাকিয়ে রেদনকে দেখে আবারও মেজাজ হারায় শায়লা। আপনি কাজ নেই আপনার? আমি যেখানে যাই সেখানে আপনাকে কেন পাই? আমাকে দেখে রাখার জন্য বেতন দিচ্ছি নাকি আমি আপনাকে? আমি মরলে মরবো, তাতে আপনার কি? কেন বাঁচালেন আপনি আমায়? বুঝতে পারছেন আমি আপনাকে পছন্দ করছি না? রেদন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হতবাক কণ্ঠে বলল, আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে আমাকে পছন্দ করতে হবে কেন? আর শুনুন, আপনার পিছু নেওয়ার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নাই। নেহাত মানবতার খাতিরে আপনাকে বাঁচিয়েছি। আর সমস্যা কি আপনার? সেদিনের আগ পর্যন্ত তো ভালোই কথা বলছিলেন। ডাক্তার শোনার পর থেকে এত ক্ষেপে গেলেন কেন? কোনো ডাক্তারের কাছে ছ্যাঁকা খেয়েছেন নাকি? শায়লা তেড়ে এলো রেদনের সম্মুখে, আঙুল উঁচিয়ে বলল, খবরদার বাজে কথা বলবেন না। আপনাদের মতো ছেলেদের সাথে প্রেম করব এত বাজে সময় নেই আমার। নিজেকে খুব আহামরি ভাবেন নাকি? অবশ্যই আহামরি ছেলে আমি। আপনি জানেন আমার বোনের ননদ আমার পেছনে ঘুরঘুর করে কবে থেকে? আমি পাত্তা দিই না ওকে। পাত্তা দেন বা না দেন, আমাকে এসব কেন শোনাচ্ছেন? এসব ফালতু পেঁচাল শোনার মতো সময় নেই আমার। ছেলে ডক্টর মানেই একটা বড় লুচু। 14টা প্রেম, 14টা বিয়ে না করলে তো হয়ই না এদের। আই জাস্ট হেট ডক্টর, বুঝেছেন? আর কখনো আমার সাথে কথা বলবেন না, আমার থেকে দূরে থাকবেন। আমি মরে গেলেও কখনো আমার কাছে আসবেন না। শায়লা নন স্টপ বক বক করে থামলো। রেদন এবার আসলেই হতবাক। মেয়েটা এত রেগে যাওয়ার কারণ কিছুতেই বোধগম্য হলো না। প্রত্যুত্তর দেবে সে সুযোগ দিল না শায়লা। নিজের ক্ষোভ ছেড়ে হনহনিয়ে হেঁটে চলে গেল। রেদন হতবুদ্ধি হয়ে সেদিকে তাকিয়ে রইল। শ্বশুরের নাম্বার মোবাইল স্ক্রিনে ভেসে উঠতে দেখে প্রায় লাফিয়ে উঠে বসলো শায়লা। মোবাইল কানে ঠেকিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে ওয়াহেদের নরম কোমল কণ্ঠ শোনা গেল। শায়লা মামুনি, তুমি কি ব্যস্ত? শায়লা কি বলবে ভেবে পেল না। বয়স্ক মানুষটাকে মিছে বলতে মন সায় দিল না। ও ভীষণ নার্ভাস হয়ে জবাব দিল, না আঙ্কেল, রুমে আছি। তোমার আন্টি মনে হয় ফোন করেছিল তোমাকে। আজ সন্ধ্যায় বাসা যাওয়ার কথা বলেছিল। আমি তোমাকে নিতে এসেছি। তুমি কি তৈরি হয়ে নিচে নামবে মামুনি? আমি অপেক্ষা করছি নিচে। কিন্তু আঙ্কেল, আমি আসলে... শায়লা কথা শেষ করতে পারে না। ওয়াহেদ বলল, তুমি প্লিজ তৈরি হয়ে এসো, আমরা পথে যেতে যেতে কথা বলবো মামুনি। জি আচ্ছা। শায়লা কথা না বাড়িয়ে মেনে নিল, যদিও ভীষণ বিরক্ত সে। অনিচ্ছে একটা সেলার কামিজ বের করে পড়ল। লম্বা চুলগুলো বেনি করে, চোখে কাজল আর ঠোঁটে হালকা করে লিপ বাম দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। ওকে দেখে ওয়াহেদ হাসলো। গাড়ির দরজা খুলে দিল। শায়লাকে বসিয়ে দিয়ে নিজের শায়লার পাশে বসলো। ড্রাইভার গাড়ি চালানো শুরু করতে ওয়াহেদ শায়লার দিকে তাকিয়ে বলল, তোমার বুঝি বাসা যাওয়ার ইচ্ছা ছিল না? শায়লা ইতস্তত বোধ করে। ওয়াহেদ মৃদু হাসি দেয়। মানলাম তোমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ে নয়, তবুও সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করতে দোষ কি? শায়লা চুপ করে রইল। ওয়াহেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ আমাদের রোদেলা দাদু ভাইয়ের জন্মদিন। বাসায় সবাই আসবে বলে তোমাকে ডাকা। তাছাড়া তোমাদের বিয়েতে আমাদের মেয়ে মুনিয়া যেতে পারেনি দেশের বাইরে থাকার কারণে। ও তোমাকে দেখতে চায়। আমি জানি তুমি কমফোর্ট ফিল করবে না, তবুও সম্পর্কে এগিয়ে নিতে সবার সাথে পরিচয় হওয়া জরুরি। শায়লা স্ফুট উচ্চারণ করলো, কিন্তু আমি তো রোদেলার জন্য কোনো গিফট আনিনি। ওয়াহেদ হাসলো। তুমি যাচ্ছ এটাই বড় গিফট। তবুও শায়লার মন খচখচ করছে। সে নতুন বড় খালি হাতে যাওয়াটা মোটেও ভালো দেখায় না। ওয়াহেদ হয়তো ওর দোলাচল বুঝলো, ওকে অভয় দিতে বলল, তুমি চাইলে পথে কোনো শপে দাঁড়াতে পারি আমরা। শায়লা কৃতজ্ঞ দৃষ্টিতে পিতাসমা মানুষটার দিকে চাইল। ওয়াহেদ অভয় দেওয়া হাসি দিয়ে আশ্বস্ত করলো। বাড়ির সামনে সে গাড়ি থেকে নামতে গিয়ে ওয়াহেদ থামলো। শায়লার দিকে দ্বিধা নিয়ে তাকালো। কিছু বলবেন আঙ্কেল? একটা অনুরোধ থাকবে? জি বলুন। আমার মেয়েটা একটু মেজাজি, তার উপর ছোট ভাইয়ের বিয়েতে একমাত্র বোন হিসেবে থাকতে পারেনি বলে মনক্ষুণ্ণ। তাই ও যদি তোমাকে মন খারাপ হবে এমন কিছু বলে, তুমি প্লিজ মন খারাপ করো না। এমনিতে ওর মন খুবই পরিষ্কার, ভাইদের খুবই ভালোবাসে, দেখবে তোমাকেও ভালোবাসবে ভীষণ। আমি কিছু মনে করব না আঙ্কেল। ওয়াহেদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে পাথর চাপা ভাবটা নেই। সে নির্ভর হয়ে গাড়ি থেকে নেমে গেল। ওয়াহেদের সাথে শায়লাকে দেখে যাকে অবাকের চূড়ান্ত হলো। ওয়াহেদ অবশ্য যাকে পাত্তা দিল না। পল্লবীর দিকে তাকিয়ে জানতে চাইল, রিদু এসেছে? না বাবা। ওকে ঘরে নিয়ে যাও। মুনি আসার আগে ওকে শাড়ি পরিয়ে তৈরি করো। জি বাবা। পল্লবী শায়লাকে ইশারায় ডাকলো ওর সাথে যাওয়ার জন্য। এই পুরো দৃশ্য বোবা বনে দেখলো জাকিয়া। ওয়াহেদের পিছু পিছু নিজেদের ঘরে এসে দরজা আটকে জানতে চাইল,
এসব কি হচ্ছে? তুমি ওই মেয়েকে আনতে গেছিলে? ওয়াহেদ হাতের ঘড়ি খুলতে খুলতে মাথা দুলিয়ে বলল। গেছিলাম, এটাই তো করা উচিত, তাই না? জাকিয়া গম্ভীর দৃষ্টি নিয়ে ওয়াহেদকে দেখলো। ওয়াহেদ শার্টটা খুলে জাকিয়ার সামনে দাঁড়ায়। দেখো জাকিয়া, বাবা শখ করে নিজের বন্ধুর সাথে আত্মীয়তা করেছে। বাবার সিদ্ধান্তকে সম্মান দেখানোর জন্য হলেও আমাদের এই বিয়েটা মেনে নেওয়া উচিত। জাকিয়া কণ্ঠে তাচ্ছিল্য ঢেলে বলল। আজ খুব বাবার চিন্তা হচ্ছে যে। ওয়াহেদ ভুরুকুচকে তাকালো। জাকিয়া তাচ্ছিল্যটুকু বুঝলেও রাগ করলো না, বরং কণ্ঠ শান্ত করে বলল। হ্যাঁ হচ্ছে। একজন বুড়ো মানুষ একা একা থাকে, 3 সন্তানের কেউ তার সাথে থাকে না, কেউ তার কথা ভাবেনি। সে শখ করে একমাত্র ছেলের বিয়ে ঠিক করেছিল, কিন্তু ছেলে নিজে পছন্দ করে বিয়ে করে ফেলে। সে মেনে নিয়েছে। এখন শেষ বয়সে এসে মানুষটা এতটুকু প্রশান্তি চাইছে, সেটাও পেতে দেব না বলছো? জাকিয়া রেগে গেল। তা বাবার পছন্দে বিয়ে করনি বলে আফসোস হচ্ছে? ওই গাইয়া মেয়েটাকে বিয়ে করলে সুখে থাকতে মনে হচ্ছে? ওয়াহেদের চোখে হতাশা ফুটে উঠল। তুমি সবকিছু সহজ করে দেখতে পারো না কেন বলো তো? তুমি কি কখনো আমাকে বুঝবে না? সবসময় আমারই তোমাকে বুঝতে হবে? বাবার সাথে সমস্যা কি তোমার? জাকিয়ার চেহারা দ্রুত পরিবর্তন হলো। ফুসফুস করে শ্বাস ছাড়ল। ওয়াহেদকে ধ্বংস করে দেওয়া দৃষ্টি হেনে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ওয়াহেদ পিছু ডাকলো। আগেই সাবধান করছি, মেয়েটার সাথে কোনো রকম উল্টাপাল্টা আচরণ করবে না। বাবার কাছে যেন আমার মাথা হেট না হয়। জাকিয়া দুপদাপ পা ফেলে চলে গেল। শায়লাকে রেদনের ঘরে নিয়ে এলো পল্লবী। ওর জন্য কিনে রাখা শাড়িটা পরিয়ে দিয়ে বলল। তুমি বসো, আমি একটু দেখে আসি ঘরের ডেকোরেশনের কাজ কত দূর হলো। আমি কিছু করব ভাবি? কোনো কাজ থাকলে বলুন, করে ফেলি। শায়লার কথায় পল্লবী হাসলো। সামান্য কাজ আমি পারবো, খাবার তো বাইরে থেকে আসবে। কাজেই ঝামেলা নেই এত। তবুও রোদেলাকে আমার কাছে দিন, ওকে রেডি করে দিই না হয়। শায়লাকে মানা করতে পারে না পল্লবী। চলো তাহলে। রোদেলা ঘরে বসে খেলছিল। অনেকদিন পরে দেখা হলেও শায়লাকে ভোলেনি সে। শায়লাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলল। শালু, তুমি এসেছো? তুমি খুব পচা মেয়ে শালু। রোদেলাকে তুমি ভালোবাসো না, সেই যে গেলে আর এলে না কেন? শায়লা হেসে দেয়। রোদুও তো শালুকে মনে করে না। রোদেলা মাথা নাড়ে। আমি পচা না, তুমিই তো আমাকে দেখতে আসো না। এই যে এলাম, তোমার জন্য কি এনেছি জানো? কি এনেছো? এই যে দেখো, একটা রেড টেরিয়ার রূপকথার গল্পের বই। দেখো দেখো কি সুন্দর টেডিটা। খুশিতে চোখ চিকমিক করে রোদেলার। পুতুলটা হাতে নিয়ে চাচিকে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। তুমি খুব ভালো শালু। শায়লা হেসে দিল। পল্লবী ওদের দেখে মিটিমিটি হাসে। শায়লা মেয়েটাকে শুরুতে বেশ গম্ভীর ভেবেছে, কিন্তু এখন দেখলো বেশ মিশুক। সে রোদেলার কাপড়গুলো শায়লার হাতে দিল। তুমি ওকে তৈরি করে বাইরে এসো, আমি দেখছি ডেকোরেশনের কত দূর। শায়লা মিষ্টি হেসে মাথা নাড়ে। মুনিয়ার বর মেহেদি বেশ রসিক মানুষ হিসেবে পরিচিত। সে সরকারি ব্যাংকের বড় কর্মকর্তা। তবে এবারই প্রথম এমন হলো যে কোনো খুশির সংবাদ পেয়ে তার চেহারা থমথমে হলো। ছোট শালকের বিয়ের খবর পেয়ে প্রথমে অবাক, তারপর অপমানিত বোধ করলো। রেদন ভালো ছেলে। তার সুপ্ত ইচ্ছে ছিল রেদনের সাথে তার বোন তৃষার বিয়ে দেবে। শাশুড়ির কাছে নিয়ে বেনিয়ে ইচ্ছে প্রকাশ করলে তার কাছ থেকে সায়ও মিলেছিল। আজ হঠাৎ শ্বশুর যখন রেদনের বিয়ের খবর বলল, সে হতবাক হয়ে মুনিয়াকে দেখল। মুনিয়া মুখ কাচুমাচু করলো। এবারই একমাত্র জাম এসে শ্যালকের বিয়ের খবর কেন জানবে না? মেজাজটা তেতো হয়ে গেল তার। শায়লাকে দেখে তাই বলেই ফেলল। শ্যালকের এত বিয়ে তারা ছিল জানতাম না। সে আমাদের জন্য অপেক্ষা না করেই একা একা বিয়ে করে ফেললো। ওয়াহেদ গম্ভীর হয়ে জবাব দিল। ঋতু কিছু জানতো না মেহেদি। বাবা হুট করে ডেকে নিয়ে এমন কাজ করলো। বাবাকে জানোই, কোনো কথা বলা যায় না। কিন্তু তারপরেও বাবা, আমাদের না জানিয়ে এমন কাজ করাটা ঠিক হয়েছে? একটা মাত্র মেয়ে আমাদের। ঠিক হয়নি মেহেদি, কিন্তু নিরুপায় না হলে আমরাও রাজি হতাম না, এটা তো মানবে। তুমি প্লিজ কিছু মনে করো না। আপাতত ওরা দুজনেই পড়ালেখা নিয়ে ব্যস্ত বলে ঘটা করে কোনো অনুষ্ঠান করছি না। ঋতু থিতু হোক, চাকরি করুক, ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক, তখন না হয় অনুষ্ঠান করা যাবে। শায়লা স্থানের মতো বসে আছে। পুরো আলোচনা তার জন্য ভীষণ অস্বস্তিকর। আপনাতেই শায়লার শরীর শক্ত হয়ে গেল। বুঝলো বিয়েটা শুধু তার না, এবাড়ির অনেকের জন্য গলার কাটা। কিন্তু যে মানুষটার সাথে বিয়ে হলো তার কি মত? সেও কি বিয়েতে রাজি ছিল না? এমন হলে ভালোই হবে, অন্তত বিয়ে নিয়ে ভাবতে হবে না তাকে। এর মাঝে হুট করে রোদেলা চিৎকার চাচ্চু এসেছে, চাচ্চু এসেছে বলেই শায়লার কোল থেকে ছুটলো। মুনিয়ার ছেলে দুটো মামু মামু করে ঝাঁপিয়ে পড়লো দরজার কাছে বসে থাকা মানুষটার কোলে। পল্লবী হেসে বলল, ওই যে রিদন চলে এসেছে। এখান থেকে এখন সব আলোচনা বন্ধ করে চলো কেকটা কেটে ফেলি।
নামটা কানে বদল শায়লার। সে ঝট করে মুখ তুলে তাকালো, চমকে উঠে দাঁড়িয়ে গেল সে। রেদনকে ধরে বাচ্চা তিনটে ঝুলছে রীতিমতো। টানতে টানতে শায়লার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দেখো, মামু মামি এসেছে। তুমি বিয়ে করেছো একথা আমাদের বলনি, কিন্তু আমরা জেনে গেছি। রেদন সামনে তাকিয়ে 440 ভোল্টের ঝাটকা খেল। দুজনে দুজনকে দেখে চমকে উঠল। শায়লা ফিসফিস করলো, আপনি? রেদন প্রায় চেঁচিয়ে উঠল। আপনি এখানে? জাকিয়া সন্ধিয়ার নজরে দুজনকে দেখছে। ছেলের কাছে জানতে চাইল, ওকে চিনিস তুই? তোরা দুজন দুজনকে চিনিস? তাহলে বিয়ে করে সেই দিন রাতে চলে এলি কেন? রেদন অবাক হলো মায়ের কথায়। কি বলছো মা? বিয়ে করে চলে আসার সাথে ওনাকে চেনার সম্পর্কটা কি? জাকিয়া রেগে গেল। কারণ ও তোর বিয়ে করা বউ। সেই রাতে তো ওর চেহারাও ঠিক মতো দেখিসনি, মানে দেখতে চাসনি। আর এখন দেখছি দুজনেই একে অপরকে চিনিস। এসবের মানে কি বলতো? মায়ের কথা শুনে রেদনের চোখ দুটো গোল আলুর ন্যায় হয়ে গেল। এই মেয়ে তার বিয়ে করাবো কোন দিক দিয়ে? মায়ের কথার কি জবাব দেবে বুঝে না পেয়ে রেদন বোবা বনে গেল। পরিস্থিতি সামলাতে ওয়াহেদ বলল, দুজন কাছাকাছি ক্যাম্পাসে থাকে, হয়তো কোথাও দেখা গিয়ে হয়েছে। বাদ দাও তো এসব কথা, পরে জানা যাবে ওদের ব্যাপারে। আপাতত রোদেলার কেকটা কাটা হোক। মেয়েটা অপেক্ষা করছে কখন থেকে, আর আমাদের খিদে পেয়ে গেছে। জাকিয়া কথা বাড়ালো না, তবে সন্দেহ গেল না তার মন থেকে। রেদন কি কোনোভাবে শায়লা মেয়েটাকে আগে থেকে চেনে? এই জন্যই বুঝি দাদুর কথা ফেলতে পারেনি। জাকিয়া মাঝে মাঝে শায়লাকে দেখছে। এদিকে পল্লবী আর মালিহা মিলে কেক সাজিয়ে ফেললো। তারপর রোদেলার সাথে দাঁড়িয়ে থেকে সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইলো, আর রোদেলা কেক কাটলো। বাচ্চা মেয়েটা এতেই খুশি হয়ে হাততালি দিচ্ছে বারবার। শায়লা আর রেদন আড়ষ্ট হয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে ভীষণ অস্বস্তি। রোদেলা এগিয়ে এসে দুজনকে কেক খাইয়ে দিল। কেক খেতে খেতে রেদন দু একবার শায়লার দিকে তাকালো। শায়লা একদমই ঝিম মেরে গেছে। সে ভুলেও রেদনকে দেখলো না। শায়লার আসলে হাত পা কাঁপছে। এ কেমন ধরনের কনফিডেন্স সে বুঝে পাচ্ছে না। তার পরিকল্পনা ছিল জীবনে বিয়ে করবে না, যদি করেও কোনো দিন কোনো ডাক্তারকে বিয়ে করবে না, কারণ তার 19 বছরের জীবন বড্ড কঠিন কেটেছে। মায়ের সম্মানহীন দর সংসার, আত্মীয় স্বজনের গঞ্জনা, পাড়া প্রতিবেশীর সহানুভূতি, শায়লার বন্ধুবিহীন জীবন, সবকিছু সয়ে সয়ে আজকের ইস্পাত কঠিন শায়লা তৈরি হয়েছে। আর এত সবের পেছনে আছে তার ডাক্তার বাবা। কিভাবে সে কোনো ডাক্তারকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে? এসব ভাবতে ভাবতে এই 5 মিনিটের মধ্যেই নিজেকে ভগ্নপ্রায় আবিষ্কার করলো সে। পুরুষ মানুষে তার বিশ্বাস নেই, ডাক্তারকে তো আরও নয়। আর যাকে বিশ্বাস করা যায় না তার সাথে পুরো জীবন কিভাবে কাটবে? এই লোকটাও নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করে, নয়তো ভবিষ্যতে করবে। ভাবনাগুলো ওর মাথা এলোমেলো করে দিচ্ছে। শায়লা চুপ করে বসে রইল। খাওয়ার সময়ও খেতে পারল না সে। প্লেটের ভাত নাড়ল কেবল। রেদন কোনো রকমে খাবার শেষ করে উঠে গেল। শায়লা যেন তাতে হাঁপ ছেড়ে বাঁচল। সে খাওয়া শেষ করে ওয়াহেদের দিকে তাকিয়ে যাওয়ার অনুমতি চাইল। আঙ্কেল, আমি তাহলে যাই এখন? মুনিয়া চোখ কপালে তুলে বলল, যাবে মানে? কোথায় যাবে? শায়লা মিনমিন করে জবাব দিল, হলে ফিরবো আপু। হলে ফিরবে কেন? ঋতু এসেছে, ওকে সময় দাও। আফটার অল বিয়ের পরে তোমাদের প্রথম দেখা। সকালে দুজন একসাথেই তো যেতে পারবে, অযথা রাতে কেন হলে ফিরবে? শায়লা অসহায় বোধ করে। ওয়াহেদের দিকে তাকালো অনুমতির আশায়। ওয়াহেদ কমল গলায় বলল, আজ থেকে যাও মামুনি, রিদওয়ানও আছে যেহেতু, কাল সকালে ওর সাথে চলে যাও। আর এখন থেকে ছুটির দিনগুলো বাসায় চলে আসবে, একা একা হলে থাকার দরকার নেই। শায়লা সে কথার প্রতি উত্তর করলো না। ওয়াহেদ মালিহাকে বলল, ওকে একটু রিদওয়ানের ঘরে দিয়ে আসো, রিদওয়ানকে বলবে আমি পাঠিয়েছি। শায়লা লজ্জায় এতটুকু হয়ে গেল। এজন্য জোর করে জায়গা দখলের চেষ্টা। ও তো এমন চায়নি কখনোই। নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে, কিন্তু কাকে কি বলবে? এখানে আপন কেউ তো নেই যাকে নিজের পরিস্থিতি বুঝিয়ে বলবে। শায়লার পা থমকে যেতে চায়। মালিহা রেদওয়ানের কামরার সামনে এসে দরজায় আওয়াজ করলো, রিদওয়ান আছো? দরজা খুলে গেল। রেদওয়ান দাঁড়িয়ে আছে সামনে। গায়ে নর্মাল গেঞ্জি আর ট্রাউজার, হাতে তোয়ালে। সম্ভবত গোসল করেছে মাত্র। শায়লাকে দেখে থতমতো খেয়ে বলল, হ্যাঁ ভাবি, কিছু বলবে? বাবা ওকে পাঠালো, আজ এখানেই থাকবে। রেদওয়ান না বুঝে হা করে তাকিয়েছে। মালিহা এবার হাসলো, ওকে রুমে ঢুকতে দাও, তোমার বউ তোমার সাথেই তো থাকবে নাকি? রেদওয়ানের খুব ইচ্ছে করছে মেয়েটার মুখের উপর দরজা বন্ধ করে দিতে। এমনিতেই বিয়েটা তার কাছে ছেলে খেলা মনে হয়েছে। তারপর আজ এই মেয়েকে দেখে মেজাজের দফারফা হয়েছে। এরকম আকস্মিক ঘটনা কেন তার সাথেই ঘটে? এই মেয়েটাকেই কেন তার বউ হতে হবে? বউয়ের চেহারা না দেখার এই হলো কুফল। রেদওয়ান অনেক কষ্টে নিজের রাগ সামলে নিল। দাঁতে দাঁত চেপে শায়লার দিকে তাকালো একবার। হুট করে গতদিন শায়লার বলা কথাগুলো মনে পড়লো। কি যেন বলেছিল মেয়েটা? ছেলে ডাক্তার মানেই এক একটা বড় লুচ্চ।
14টা প্রেম 14টা বিয়ে না করলে হয় না এদের। আই জাস্ট হেড ডাক্তার। শায়লার কথাগুলো মনে পড়তেই পৈশাচিক একটা হাসি ফিরে এলো ওর মুখে। এত তাড়াতাড়ি কাউকে এইরকম জব্দ করার সুযোগ পাবে ভাবেনি একদমই। ওর সাথে সাথে দরজা থেকে সরে দাঁড়ায়। হ্যাঁ ভাবি, বউ আমার সাথেই থাকবে তো। দেবরের কাণ্ড দেখে মালিয়া হেসে দিল। শায়লাকে নিয়ে ঘরে ঢুকলো। সেদিন বিয়েই করতে চাইছিলে না, আর আজ আমার বউ। নট ব্যাড দেবরজি, তুমি দেখি সুপার রুস্তম। এই নাও তোমার বউ, আমি গেলাম। মালিহা চলে গেল। রেদনের দরজা বন্ধ করে দিয়ে পিছু ফিরল। শায়লা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে একবার দেখে মাথাটা ভালো করে মুছে তোয়ালা মেলে দিতে বারান্দায় গেল রেদন। ফিরে এসে শায়লাকে এক জায়গায় দাঁড়ানো পেল। ওর প্রচণ্ড হাসি পেল শায়লার অবস্থা দেখে। মুখটা গম্ভীর করে আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে চুল আঁচড়ালো আর চোখে কয়েকবার দেখে নিল। ও আসলো কিভাবে কথা শুরু করবে তাই বুঝতে পারছে না। এদিকে শায়লার বুক ধুকভুক করছে। রেদনের দরজা বন্ধ করার শব্দটা কানে আসতেই ওর শরীর কেঁপে উঠল ভীষণভাবে। এখন কি হবে? ছেলেটা কি অপমান করবে ওকে? সেদিন ভীষণ উল্টোপাল্টা বকেছিল, সে তার শোধ তুলবে না তো? ভয়ে কুকড়ে গেল শায়লা। মাথা নিচু করে থাকলো। রেদনের নড়াচড়া টের পাচ্ছে না সে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে থেকে চুল আঁচড়াতে আঁচড়াতে তাকে যে দেখছে সেটাও পরিষ্কার বুঝতে পারছে। এ কেমন পরিস্থিতিতে পড়ল সে? এই অপরিচিত বাড়ির অপরিচিত ঘরে একজন অপরিচিত মানুষের সাথে দাঁড়িয়ে আছে, অথচ মানুষটা নাকি তার স্বামী। এরকম আজব ঘটনা আসলে মেয়েদের সাথেই ঘটতে পারে। শায়লা কিছুক্ষণ আগের কথাবার্তা মনে করালো। কি যেন বলেছিল সবাই? ছেলেটা বিয়েতে রাজি ছিল না, তার মানে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। শায়লা তার ছিল বলে হাসলো মনে মনে। আজ কি আমাদের বাসর রাত? বিয়ের পর প্রথম দেখা, সেই হিসেবে তো বাসর রাতই হওয়ার কথা, তাই না শায়লা? চিন্তায় নিমগ্ন শায়লা চমকে উঠল। রিদনের মুখপানে চেয়ে বোঝার চেষ্টা করলো সে কি মজা করছে কিনা, কিন্তু বুঝতে ব্যর্থ হলো। সে কথা না বলে ভুরু কুচকে তাকিয়ে রইল। কি যেন বলেছিলেন আপনি? ডাক্তাররা লুচু হয়, ডাক্তারদের একমাত্র কাজ প্রেম করা নয়তো বিয়ে করা, তাই তো? শায়লা তবুও চুপ। রেদন এক পা দুপা করে শায়লার সামনে এসে দাঁড়ায়। এখন আপনি কি করবেন শায়লা? আপনার বর একজন ডাক্তার, তার মানে একজন লুচুও বটে। কি করবেন শায়লা? বাসর ঘর ছেড়ে পালাবেন? শায়লা চুপ। ওর হাত পা কাঁপছে। রেদন এমন উল্টোপাল্টা কেন বলছে? সে উল্টোপাল্টা বকেছে বলে শোধ তুলছে? রেদন আরো একটু এগিয়ে এসে শায়লার কানে ফিসফিস করলো। এখন যদি আপনাকে চুমু দেই তাহলেও কি আমাকে লুচু বলবেন? বউকে চুমু দিলে চরিত্রহীন বলা যায়? শায়লার গালে রক্ত জমে, নাকের ডগা চেরির মতো হয়ে যায়। আমার তো কপাল জানান দিচ্ছ কতটা নার্ভাস। রেদনের বেশ মজা লাগছে। শায়লার নাস্তানাবুদ অবস্থা। সেদিন শায়লার কথাগুলো শুনে নিজেরও কি কেমন অবস্থা ছিল না, সে কথা মনে আসতে হেসে বিছানায় গড়িয়ে পড়ে। শুধু চুমু কেন, আপনার সাথে আরো অনেক কিছু করলেও কেউ আমাকে কিছুই বলবে না, এটা কি বুঝতে পারছেন? শায়লা বারবার শ্বাস ফেলে। ভীষণ অস্থির লাগে তার। ছেলেটা কেন বারবার এসব বলছে? রেদন আরও কিছুটা সময় চুপচাপ শায়লাকে দেখলো। বুঝতে পারছে শায়লার মুখে বোমা ফেললো, আজও কথা বের হবে না। এমন বেকায়দায় পড়েছে মেয়েটা। রেদন বিরক্তি নিয়ে বলল, না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা উচিত না। হয়তো কোনো একজন ডাক্তার নিয়ে আপনার বাজে অভিজ্ঞতা হয়েছে, তার মানে এই না যে সব ডাক্তার খারাপ। আপনার মতো ভাবলে আমিও বলতে পারি মেয়ে মাত্রই স্বার্থপর, বিশ্বাসঘাতক। কিন্তু আমি কি তা বলেছি? শায়লা চমকে তাকালো রেদনের দিকে। তার মানে আপনার জীবনে কেউ ছিল? কোন মেয়ে? বিয়েতে রাজি ছিলেন না এই কারণে? আমি তাহলে ঠিকই ভেবেছিলাম, রাইট? রেদন আকাশ থেকে পড়ে। আজব, আপনি ভেবেছিলেন, তার আমি কি করে জানবো? শায়লা রেগে গেল। বেশি চালাকি করবেন না, সত্যি করে বলুন তো আপনার রিলেশন আছে কিনা? আশ্চর্য, আমার রিলেশন আছে কিনা তা আপনাকে বলতে যাব কেন? আর থাকলেই বাকি, তাতে আপনার কি কাজ? তাতে আমার কিছুই না। আমি শুধু দাদা জানকে বলবো, ঠিক এই কারণেই বিয়ে করতে চাইনি আমি। ডাক্তার ফাক্তারও তো আরও না। শায়লা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে রেদন লাফিয়ে উঠল। আমিও এই কারণেই বিয়ে করতে চাইনি। আপনার মতো মেয়েকে তো আরও না। আমার মতো মেয়ে মানে? আপনার মতো বেয়াদব মাথা মোটা মেয়েকে। শায়লা অবাকে চূড়ান্ত। আমি বেয়াদব মাথা মোটা? রেদনের মাথা নাড়ে। অবশ্যই। আপনি জানেন আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে প্রথম 20 জনের মধ্যে ছিলাম। রিয়েলি? এই জন্যই বুঝে অনার্স পড়ছেন? রেদন ব্যঙ্গ করলো। শায়লা লাল চোখে রেদনের দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে সুযোগ পেলেই রেদনকে ভস্য করে দেবে। রেদন ওর দৃষ্টিতে পাত্তা না দিয়ে চোখ নাচায়। এভাবে কি দেখছেন? চোখ দিয়ে ভয় দেখালে আমি ভয় পেয়ে আপনার কথা মেনে নেব এমন ভাববেন না। তাছাড়া যদি মেনেও নেই আপনি মেডিকেলে চান্স পেয়েছিলেন, তবুও আপনার মাথা মোটা বিশেষণ সরাবো না যে একজনকে দিয়ে গোটা ডাক্তার সমাজকে জাজ করে সে আসলেই মাথা মোটাই। শায়লা হুট করে হেসে দিল। আপনিও তো তাই করছেন। একটা মেয়ের জন্য গোটা নারী জাতিকে স্বার্থপর বিশ্বাসঘাতক বলছেন আপনি।
রেদন হাসলো না, তার বিরক্ত লাগছে। মেয়েটা ভীষণ চতুর, সন্দেহ নেই, কথার খেলায় পারদর্শী। কোথায় যেন পড়েছিল, চতুর মেয়েদের সাথে সংসার টিকিয়ে রাখা কঠিন। এরা সংসারটাকে সংসার কম, যুদ্ধের ময়দান বেশি ভাবে। রেদন মোবাইলে সময় দেখে বিছানায় গা এলিয়ে দিল। কাল সকালে হাসপাতালে ডিউটি আছে আমার, তাই এখন আর জেগে থাকতে পারছি না। আপনি চাইলে এখানে ঘুমাতে পারেন, নয়তো বসে থাকুন সারা রাত। তার আগে প্লিজ বাতিটা বন্ধ করে দেবেন। ভয় লাগলে ড্রিম লাইট জ্বালিয়ে দেবেন। বাম দিকের কোনটা ড্রিম লাইটের সুইচ? আচমকা রেদনের হার মেনে নেওয়া ঠিক হজম হলো না শায়লার। তাকিয়ে দেখলো রেদন পাশ ফিরে শুয়েছে। কথা বাড়ায় না শায়লা। বাতি বন্ধ করে সে বিছানার এক কোণে বসলো। দীর্ঘশ্বাস ফেলে এই অদ্ভুত পরিস্থিতি অবলোকন করলো মনে মনে। একদিন আচমকা এক অচেনা পুরুষের সাথে থাকতে শুরু করার নামই কি বিয়ে? সৃষ্টির আদিকাল থেকেই তো এই রেওয়াজ চলে আসছে। শায়লা আবারও রেদনের দিকে তাকালো। ডিমলাইটের আলোয় রেদনকে ঘুমোতে দেখলো। আচ্ছা, রেদন কেন এত স্বাভাবিকভাবে মেনে নিল তাকে? সেও তো অচেনা রেদনের কাছে। সকালে দুজন একসাথেই বেরিয়েছে। শায়লাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে রেদন গাড়ি নিয়ে চলে গেল। সারা পথ দুজন কেউ কারোর সাথে কথা বলেনি। আসলে কি কথা বলবে কেউই ভেবে পাচ্ছিল না। শায়লা একবার মনে হলো রেদনকে সেদিনের জন্য সরি বলা উচিত, কিন্তু ওর মুখ থেকে একটা কথাও বেরোলো না। গাড়ি থেকে নেমে অনেকটা সময় দাঁড়িয়েছিল সে। দৃষ্টি রেদনের গাড়িতে নিবন্ধিত। গাড়ি চোখের আড়ালে যাওয়া অবধি তাকিয়েছিল। কে ছিল গাড়িতে, তোকে নামিয়ে দিল? টুম্পাকে দেখে চমকে গেল শায়লা। পরক্ষণেই নিজেকে সামলে নিল দ্রুত। বিয়ের ব্যাপারটা এখনই কাউকে জানাতে চায় না সে। ক্লাসের মেয়েগুলো না হয় খুব টিচ করবে। শায়লা জবাব না দিয়ে হাঁটতে শুরু করে। টুম্পা পিছু পিছু আসছে। বললি না তো কে নামিয়ে দিল? কাজিন। শায়লার মুখ ফুসকে বেরিয়ে এলো। ও, তো আগে বললে কি হতো? তোর কাজিনের সাথে প্রেম করতাম বুঝি? টুম্পা ঠোঁট ফুলায়। শায়লা হাঁটা থামিয়ে একবার টুম্পাকে দেখলো। আগে কি করে বলবো, আমিই তো কাল দেখলাম। আচ্ছা, তা কেমন দেখতে তোর কাজিন? রেদনের পুরুষোচিত মুখবায়ব শায়লার চোখের সামনে ভেসে উঠে মিলিয়ে গেল। রেদন বেশ ফর্সা, স্বাভাবিক পুরুষালী উচ্চতা, চেহারার গড়ন ভালো, ঢাকায় বাড়ি গাড়ি, দারুণ গোছানো পরিবার। জাকিয়াবাদে বাকি সবাই বেশ আন্তরিক, যদিও দুদিনে দেখায় কাউকে ভালো বোঝা সম্ভব না। ভাবতে ভাবতে শায়লা টের পেল এই রেদন ছেলেটার সাথে শায়লা কিংবা ওর পরিবারের সাথে শায়লার পরিবার কোনোভাবেই যায় না। একটু ভেবেই পরিষ্কার বুঝতে পারল এই পরিবারের শায়লা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভাবনাটা মাথায় আসতে মন মগজ অশান্ত হয়ে উঠল শায়লার। তার মনে হলো এটা বিয়ে হতে পারে না কিছুতেই, কেবল দুই বুড়ো দাদু মিলিত পাগলামি হতে পারে। এরকম অসময় সম্পর্ক কি শেষ পর্যন্ত আদৌ টিকে থাকে? শায়লার মনটা খারাপ হয়ে গেল। কোথায় হারালি শায়লা? কাজিন দেখতে কেমন তা বলবি না? সেটা বললেই হয়। শায়লা প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, তুই হঠাৎ ক্যাম্পাসে কি মনে করে? আরে ভুলে গেছিস, আজ আমাদের একটা সেমিনার অ্যাটেন্ড করার কথা। ওই যে কারিমা ম্যাডাম রেজিস্ট্রেশন করিয়ে দিলেন যে, তুই জানিস এটা করার জন্য কোথাও বেড়াতে যাচ্ছি না, নয়তো এতদিনের নানু বাড়ি চলে যেতাম। শায়লা জিভে কামড় দিল। আসলে একদমই ভুলে গেছিল সেমিনারের কথা। সে কানে হাত দিল। সরি রে, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। চল আমার সাথে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হব। কিন্তু দেরি হয়ে যাবে না? আধা ঘন্টা লাগবে হয়তো। অগত্যা টুম্পা শায়লার হাত ধরল। তখনকার মতো বিয়ে বিষয়ক ভাবনা মাথা থেকে সরে গেল, পুরোপুরি মুছে গেল না, বরং ভাবনাটা শায়লার মনে স্থায়ী আসন গেড়ে বসলো। বারবার ঘুরে ফিরে একই কথা মনে আসতে লাগলো। বিয়ে নিয়ে এতদিন ভাবনা ছিল, কিন্তু কাল রেদওয়ানকে দেখার পর থেকেই মনে হচ্ছে সে কিছুতেই তার মায়ের মতো জীবন চায় না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অসহায় হয়ে কারো দয়ায় সে বাঁচতে চায় না কিছুতেই। নিজের মনে চলা দ্বন্দ্ব থেকে বাঁচতেই দুদিন পরে হুট করেই কাউকে কিছু না জানিয়ে শায়লা বাড়ি এসে হাজির। আচমকা নাতনিকে দেখে তোয়াব মাওলানা বেজায় খুশি। তিনি ধরেই নিয়েছিলেন শায়লা আর নিজ ইচ্ছায় বাড়ি আসবে না। সকাল সকাল শায়লাকে দেখে তাই যার পরনায় আনন্দিত সে। হইচই করে বাজার করতে গেলেন। বাজারের সবচেয়ে বড় মাছ, মুরগি, গরুর মাংস কোনো কিছু কিনতে বাদ রাখল না। এতদিন পরে নাতনি এসেছে, তার খাওয়া দাওয়ার কমতি রাখবে না সে। শায়লা অবশ্য এত কিছু টের পেল না। সারা জার্নি করে এসেছে সে, তাই বাড়ি ফিরে নিজের রুমে দরজা আটকে ঘুম দিয়েছে। তার সেই ঘুম ভাঙলো বেলা গড়িয়ে। ঘুম ভাঙতেই টের পেল শিয়রের কাছে মা বসে আছে, আলতো হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভীষণ ভালো লাগলো শায়লার। টের পেল এই স্নেহটুকুই সে মনে মনে ভীষণ মিস করেছে এতদিন। মায়ের গায়ের গন্ধ, মমতা মাখা হাতের স্পর্শ সব অনুভব করতেই শায়লা আরও কিছু সময় ঘুমের ভান করে মায়ের গায়ের সাথে লেপ্টে রইল। অনেকটা সময় পার হওয়ার পর রুবিনা মেয়েকে ডাকলো। শায়লা, আমি জানি তুই জেগে আছিস, উঠবি না? শায়লা এবার লুকোচুরি বাদ দিয়ে মায়ের মুখের দিকে তাকালো।
বুঝলে কি করে? যেমন করে তুই বুঝছিস আমার মনে কি চলছে ঠিক তেমন করে। এখন উঠে পড় না মা, আমরা সবাই না খেয়ে বসে আছি তোর সাথে খাবো বলে। শায়লা আর মোড়া ভাঙে। কয়টা বাজে মা? 3টে বাজতে চললো। শায়লা লাফিয়ে উঠল। বলো কি, এত বেলা হয়েছে? আর এত বেলা পর্যন্ত তোর দাদু না খেয়ে আছে, চল তাড়াতাড়ি। রবিনা মেয়েকে তাড়া দিল। শায়লা লাফিয়ে বিছানা ছাড়ে। তুমি যাও মা, আমি আসছি 5 মিনিটে। নাজদিন নিজের ঘরে পান বাড়াচ্ছিল। দুপুরে খাওয়ার পর একটা পান না খেলে তার খাওয়া অসম্পূর্ণ মনে হয়। আজ শায়লা আসার খুশিতে তয়েব মাওলানাও গিন্নির কাছে পানের বায়না করলো। নাজদিন পান বানিয়ে দিতে তয়েব মাওলানা বলল, দরজা দিছো? মাথা খারাপ আপনার? জর্দা খেয়ে অসুস্থ হওয়ার তাল করতেছেন? এমনিই খান, মিষ্টি মশলা দিচ্ছে। প্রসন্ন চিত্তে পানটা মুখে পুড়ে নিয়ে শুধালেন, নাজু, শায়লাকে দেখে কি মনে হলো কও দেখি? জামাইকে পছন্দ হয়েছে ওর? তা না হইলে জামাইয়ের সাথে রাত কাটাইয়ে বাড়ি আসলো কেন? নাজদিন মুখ ভর্তি পানের রস চিনমিনে ফেলে বলল, আমার কিন্তু তা মনে হয় না, অন্য কোনো ব্যাপার আছে। শায়লা অত সহজে কিছু মানার মতো মাইয়া না। তয়েব মাওলানা অবাক হলেন। কি কও তুমি? অন্য কি ব্যাপার থাকবো? আপনি ভুলা গেছেন মনে হয়। শায়লা বাড়ি আসতে চায় নাই, আমার মনে হয় ও হুট কইরা বাড়ি আসছে অন্য কারণে। তয়েব মাওলানা বউয়ের সাথে তর্ক করতে উদ্যত হলেও পারলেন না। শায়লার গলা শোনা গেল, আসবো দাদাজান। নাজদিন তয়েব মাওলানাকে ইশারা করে মুচকি হাসলো। তয়েব মাওলানা কিছুটা বিব্রত হলো স্ত্রীর আচরণে। কেশে গলা পরিষ্কার করে বলল, শায়লা বউ, আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম, বসো আমার কাছে। শায়লা দাদাজানের পায়ের কাছে মোড়া টেনে বসলো। নাজদিনের দিকে তাকিয়ে বলল, আমাকেও একটু পান দেন দাদিজান। নাজদিন নিঃশব্দে পান বানাতে শুরু করলো। শায়লা নাজদিনের পান বানানো দেখছে মন দিয়ে, আর তয়েব মাওলানা শায়লাকে। নীরবতা অস্বস্তি এনে দিল ঘরে। তয়েব মাওলানা নীরবতা ভঙ্গ করে বলল, শায়লাবু, শুনলাম শ্বশুর বাড়ি গেছিলা, দেখা হয়েছে রিদওয়ানের সাথে? শায়লা বুঝলো তার দাদা ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে থাকলেও সব খবর তার জানা। সে মাথা দুলিয়ে সায় দিল। তয়েব মাওলানা তৃপ্তির হাসি দিয়ে জানতে চাইল, তা কেমন লাগলো নাজ জামাইকে? শায়লা নাজদিনের হাত থেকে পান হাতে নিয়ে তয়েব মাওলানার দিকে তাকালো। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি দাদাজান। একবার একজনকে দেখলেই তাকে চেনা যায় না, এমনকি অনেক বছর সংসার করার পরেও না। তয়েব মাওলানা নীরব হয়ে গেল। শায়লা এত কঠিন কথা বলতে পারে তার আন্দাজ ছিল না। শায়লা অবশ্য দমল না। সে বলল, আপনার থেকে কিছু জানার আছে দাদাজান, আমি এই জন্যই হুট করে এসেছি। আশা করি সত্যটা বলবেন। তয়েব মাওলানা অবাক হয়ে বলল, তুমি কি জানো না তোমার দাদাজান মিথ্যে বলে না? শায়লা সে প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা জানতে চাইল, আচ্ছা দাদাজান, আপনি কি জানতেন রিদওয়ান ডক্টর? জানতাম। তবু আপনি ওনার সাথে আমার বিয়ে দিয়েছেন। আপনি জানেন না ডক্টরদের আমি কতটা ঘৃণা করি? জানবো না কেন বউ, কিন্তু তোমার অপরিপক্ক জ্ঞান ভেবে পাত্তা দেইনি। শায়লা চেহারা লাল হতে দেখে মৃদুস্বরে হাসল তয়েব মাওলানা। পৃথিবীর সব মানুষ কি সমান ভালো বা সমান খারাপ? এই যে আমরা একটা পরিবার, আমরা সবাই কি একরকম ভালো বা খারাপ? আমার 4 সন্তানই সবাই কি একই রকম না ভিন্ন? এমনকি তোমরা 3 বোন কি সমান? এই যে দেখো, হাতের 5 আঙ্গুল সমান না। যে আঙ্গুল যেমন হইলে কাজ চলবে, সেই আঙ্গুল তেমন। ঠিক তেমন সব ডাক্তার খারাপ হতে পারে না। তোমার ধারণা ভুল প্রমাণ করতেই আমি রিদওয়ানের সাথে তোমার বিয়ে দিয়েছি। আর যদি খারাপ হয় তাহলে কি করবেন আপনি দাদাজান? আপনার ভুল কিভাবে শুধরাবেন? তয়েব মাওলানা ব্যথিত নয়নে তাকিয়ে নাতনিকে দেখল। তোমার যদি লক্ষ্য থাকে আমাকে ভুল প্রমাণ করার, তাহলে অনেক কিছুই হতে পারে। শায়লা এবার কণ্ঠে কিছুটা নরম ভাব এনে বলল, খুব ভুল করেছেন দাদাজান। আমি বারবার বলে গেছি নিজের পায়ে দাঁড়ানোর আগে আমি বিয়ে করব না, কিন্তু আপনি শুনেন নাই, জোর করে ধরে বিয়ে দিয়ে দিলেন। আপনি কি একবারও ভাবেননি দাদাজান রিদওয়ানের সাথে আমার কিছুতেই মিল হবে না? তয়েব মাওলানা বিরক্ত হয়ে জবাব দিল, মিল হব না? কেমন কথা? মিল করতে চাইলেই হবে। আমি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে কে মানা করেছে? তুমি কি এখনো বোঝো না ওই পরিবার এমন না?
ওই বাড়িতে আর 2 জন বউ আছে, তারাও চাকরি করতেছে। কেউ কি তাদের কিছু বলেছে? তুমি দেখেছো এমন কিছু? ওরা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? বরাবর কেন একই কথা বলতেছো? শায়লার মেজাজ খারাপ হচ্ছে, সে কিছুটা চেঁচিয়ে উঠল। কোথায় ওরা আর কোথায় আমরা দাদাজান? ওদের শিক্ষিত পরিবার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর কমতি নেই। আর আমরা কোথায়? কি পরিচয় আমাদের? বাবা নেই, দাদা আশ্রয় দিয়েছে বলে বেঁচে আছি, না হলে কোথায় ভেসে যেতাম। এই আমার সাথে কি রিদওয়ানের যায়? বলতে বলতে শায়লা কেঁদে দিল। তৈব মাওলানা হতবিহ্বল হয়ে শায়লাকে দেখছে। নাজদিন এসে শায়লাকে জড়িয়ে ধরে। বেশি ভাবতেছো বউ, আমরা ঢাকায় থাকি না বলে আমরা খুব নিচু শ্রেণীর এমনটাও কিন্তু না। গ্রামে আব্দুর রউফ ভাইয়ের চাইতে বেশি না হলেও কম কিছু না। আমাদের সম্মানও আল্লাহ দিলে কম করে না। আর তোমরা 3 বোন কি কম নাকি? তুমি এত ভালো সাবজেক্ট পড়তেছো, মহুয়া আর বিনাও দেখবা ভালো কিছু করবে। নিজেকে এত ছোট মনে করতেছো কেন? আর তাছাড়া আমরা তো এখনো বেঁচে আছি নাকি? তোমাদের খারাপ হবে এমন কিছু আমরা কখনোই করি না, আর করবও না। শায়লা নিজেকে সামলে নিয়ে খড়খড়ে গলায় বলল, তাছাড়া ওই ডক্টর ছেলেটার যে অন্য কারোর সাথে রিলেশন নেই তা কিভাবে জানেন আপনি? ওকেও তো জোর করে রাজি করানো হয়েছে। যদি এমন হয়ে থাকে যে ওর সম্পর্ক ছিল। তৈব মাওলানা থমথমে মুখে বলল, কেমন হলে আব্দুর বর এই বিয়েতে হতেই দিতেন না। নিজের দাদাজানের উপর ভরসা নেই তোমার? আমি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবো এমন ভাবনা কি করে ভাবলে তুমি? সেই তখন থেকে আবল তাবল বকেই যাচ্ছ। আমার তো মনে হচ্ছে তোমার নতুন কাউকে ভালো লেগেছে, এজন্য উল্টাপাল্টা বকে রেদওয়ানের ঘাড়ে দোষ চাপায় দিতে চাচ্ছ। শায়লা হতবাক হয়ে চেঁচিয়ে উঠল, দাদাজান, এসব কি বলছেন আপনি? তুমি যেমন আমার নামে বলছো, নিজের নামেও একটু সহ্য হচ্ছে না, আর আমাকে বলেই যাচ্ছ। আমাকে কি মনে হয় তোমার? আমি তো তোমাকে সংসার করতে ঠেলে দেইনি, পড়ালেখার সুযোগ দিয়েছি। বিয়েটাও তোমার সুবিধার জন্যই দেওয়া। সেটাও তুমি আজ বুঝলে, একদিন ঠিকই বুঝবে। অথচ তুমি যেন আমাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। তৈব মাওলানা রেগে গেছেন। হড়বড়িয়ে বলে থামলে শায়লা অনড়ভাবে বলে বসল, আমি আপনাকে বলে দিচ্ছি, আমার মায়ের মতো জীবন আমি কখনোই কাটাবো না দাদাজান। এটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। আর বাকি রইল বিয়ের কথা। কখনো যদি মনে হয় এই সম্পর্কে আমি যথেষ্ট সম্মান পাচ্ছি না, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব, আপনি কিন্তু তখন কিছু বলতে পারবেন না। আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে আপনাকে। বহুদিন পরে দাদাজানের ফোন পেয়ে কিছুটা অবাক হলো রেদওয়ান। গত কয়েক মাসে দাদাজান তার সাথে কথা বলেনি রাগ করে। বিয়ে করে হুট করে চলে এসেছিল বলে দাদাজান রাগ। রেদওয়ান পাত্তা দেয়নি। আজ হঠাৎ কি মনে করে ফোন দিল বুড়ো? শরীর খারাপ করেনি তো? তাড়াহুড়ো করে ফোন রিসিভ করলো রেদওয়ান। হ্যালো দাদাজান, শরীর ঠিক আছে আপনার? ওপাশ থেকে আব্দুর রবের গম্ভীর গলা শোনা গেল, শরীর ঠিক থাকলেও মন ঠিক নাই আমার। অবশ্য আমার মন ঠিক থাকলে কি না থাকলে কি, কেউ কি আমার খবর রাখে? রেদওয়ান হেসে দিল, কত নাটক করতে পারেন দাদাজান, আপনার খবর তো নিতেই চাই, আপনিই কথা বলেন আমার সাথে। তাতে কি তোমার কিছু যায় আসে? কই, এতদিনে দাদাজানকে তো একবারও দেখতে আসলে না। অভিমান ঝরে পড়ে আব্দুর রবের গলা থেকে। রেদওয়ান ক্লান্ত গলায় বলল, আমি আসলে ব্যস্ত থাকি দাদাজান। ওখান থেকে আসার পর 4th ইয়ারে ফাইনাল এক্সাম দিলাম, এখন হাসপাতালে ডিউটি করতে হয়, আর কিভাবে আসবো বলেন? কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তোমার আমাকে দেখার ইচ্ছে নেই, তাই উপায় হয়নি। বুড়ি মরে আমাকে অসহায় করে দিয়ে গেল, এখন একা একা দিন কাটাই। রেদওয়ান এবার খানিকটা বিরক্ত হলো। দাদাজান, কি শুরু করলেন? এত ইমোশনাল ব্ল্যাকমেল করছেন কেন? কি চান বলুন? হাসপাতালে ডিউটিতে আছে, এত কথা বলতে পারছি না। আব্দুর রব যেন এই সুযোগের অপেক্ষায় ছিলেন। কণ্ঠে মলিনতা ঢেলে বলল, বেশি কিছু চাওয়ার সুযোগ কোথায়? ওই বুড়োর অত শখ আহ্লাদ নেই। যদি চাও বুড়ো খুশি হোক, তাহলে আজই একবার এসে বুড়োকে দেখে যাও। রেদওয়ান প্রায় চেঁচিয়ে উঠল, আজ কি করে সম্ভব দাদাজান? বললাম না আমি ডিউটিতে আছি এখন। তার আমি কি জানি? তুমি জানতে চাইলে আমি বললাম। এখন ইচ্ছে পূরণ করা তোমার ইচ্ছে। ভালো থেকো, রাখলাম। নিরীহ গলায় প্রত্যুত্তর দিল আব্দুর রব। কথা শেষ করে ফোন কেটে দিল টুক করে। বন্ধুর দিকে তাকিয়ে ফিক করে হাসল। দেখবা বিকেলেই হাজির তোমার নাচ জামাই।
তেব মাওলানার কণ্ঠে দ্বিধা। সত্যি আসবে তো? পাক্কা। রেদওয়ানকে যতদূর জানি সে আমার কথা ফেলে না। এখন আমার নাতনিকে বলো তার দাদা শ্বশুরকে দেখে যাইতে। বাড়ি আসছে আর দাদা শ্বশুরকে সালাম করে যায় নাই, এটা কিন্তু মানব না। তেব মাওলানা গম্ভীর হয়ে বলল, কালকে শায়লা অনেক ভারী ভারী কথা বলে ফেলেছে। রেদওয়ানের নাকি অন্য পছন্দ আছে, তাই রেদওয়ান বিয়েতে রাজি ছিল না। বিয়ের পর চলে যাওয়ার এটাই কারণ ছিল হয়তো। আব্দুর রব হাসল। আর তাই তুমি চিন্তিত হয়ে গেছো? আমার নাতনিকে ভালো মতো চিনি আমি। আমার অসম্মান হবে এমন কিছু সে করবে না। তবুও শায়লা দাদু যখনই এই কথা বলেছে আমি জিজ্ঞেস করা রেদওয়ানকে, তার আগে ওদের দুইজনের একটু একলা সময় কাটানোর ব্যবস্থা করা লাগবে। নিজেরা কথা বললে অনেক ভুল বোঝাবুঝি কেটে যাবে, ভবিষ্যতের জন্যও ভালো হবে। তুমি চিন্তা করো না তৈব, ওদের বিয়া দিয়া কোনো ভুল করি নাই আমরা। দেখো শায়লা সুখে থাকবে। তেব মাওলানাকে খানিকটা প্রসন্ন দেখায়। তাই যেন হয় রব, মেয়েটা সুখী হলে আমি অপরাধ বোধ থেকে মুক্তি পাবো। তাই হবে, দেখো আল্লাহর উপর ভরসা রাখো। এখন নাতনিকে এই বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, আর যেন আমার রেদওয়ান শায়লার থেকে নজর না ফেরাইতে পারে। আব্দুর রবের চেহারায় দুষ্ট হাসি খেলে যায়। তেব মাওলানা বন্ধুর চেহারা দেখে হাসল। কি যে চলে তোমার মনে বোঝা দায়। আমি গেলাম বাড়ি, সন্ধ্যায় শায়লাকে নিয়ে আসবো নে। আচ্ছা। প্রসন্ন চিত্তে উত্তর দিল আব্দুর রব। এত সাজগোজ করতে হবে কেন দাদি? দাদা শ্বশুরকে দেখতে যাচ্ছি, তাও 2 কদম দূরে বাড়ি। তাছাড়া সে কি অচেনা কেউ? ছোটবেলা থেকেই তো তাকে দেখছি। মানুষ কি বলবে এমন সাজ দেখে? শায়লা তর্ক জুড়ে দিল নাজদিনের সাথে। নাজদিন মুখ টিপে হাসল, শাড়ির আঁচল কাঁধে তুলে দিতে দিতে বলল, নতুন বউ শ্বশুর বাড়ি যাবে না সেটাই আরো খারাপ দেখায়। তাছাড়া তুই কি এমন সাজগোজ করতেছিস যে এই সব বলিস? একটা ভালো শাড়ি তো পরতেছিস। শায়লা ভুরু কুচকে গেল। ভালো শাড়ি? তুমি আমাকে পাট ভাঙা কাতান পরে দিছো বলে বলছো একটু ভালো শাড়ি? রব ভাইকে চিনিস? খুবই শৌখিন মানুষ সে। ভাবি যতদিন বেঁচে ছিল ততদিন দেখছি পাট ভাঙা শাড়ি গহনা পরে ঘুরতে। বউ মানুষ সাজগোজ না করলে হয় না নাকি? এটা রন ভাইয়ার কথা। মানুষটা এখন একা একা অত বড় বাড়িতে থাকে ভাবলেই খারাপ লাগে। তাই তার ছোটোখাটো ইচ্ছে পূরণ করতে অনেক আনন্দ দেয় আর কি। শায়লা বিরক্ত হলেও জবাব দিল না। এর মধ্যে রুবিনা কাজ গুছিয়ে মেয়ের ঘরে এলো। শায়লাকে শাড়ি পরা দেখে তার মন জুড়িয়ে গেল। আম্মা, শায়লাকে দেখি পরীর মতো লাগতেছে। রুবি, ওকে দেখে তোর বিয়ের দিন মনে পড়লো। তোকে এমনই সুন্দরী লাগতেছিল। মেয়ে তোরই রূপ পাইছে। রুবিনার চেহারা করুণ হলো, ফিসফিস করে মৃদুস্বরে বলল, আমার মতো কপাল না হোক আম্মা। শায়লা চমকে উঠল মায়ের কথায়। নাজদিন শুনেও না শোনার ভান করল। রুবি, সব খাবার তৈরি হয়েছে? আমি সব গুছাই দিয়ে আসলাম। আব্বা শায়লার জন্য বসে আছে, ওকে ওই বাড়ি নিয়ে যাবে। রব কাকা বারবার ফোন দিতেছে। নাজদিন তাড়াহুড়ো করে বলল, আমি যাই, তুই ওকে নিয়ে আয়। রুবিনা জবাব দিল না। সে মুগ্ধ হয়ে শায়লাকে দেখছে। ওরা যখন আব্দুর রবের বাসায় এলো তখন বিকেলের আলো পড়তির দিকে। দাওয়াত বসে হাওয়া খাওয়া আব্দুর রব ওদের দেখে ভীষণ খুশি। শায়লা তাকে পাছিয়ে সালাম করতেই হৈ হৈ করে উঠল আব্দুর রব।